আজ আমরা চলে এসেছি আন্দামানের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় জায়গার মধ্যে একটি হ্যাভলক আইল্যান্ডে। নীল সমুদ্র, সাদা বালির সৈকত আর শান্ত শিষ্ট পরিবেশ এই জায়গাটাকে একদম স্বপ্নের মতন করে তোলে। এখানেই রয়েছে এশিয়ার সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত রাধানগর বিচ। আছে স্কুবা ডাইভিং, স্নর্কলিংয়ের মতন দারুণ দারুণ অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস। তো আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করব এই ট্রপিক্যাল প্যারাডাইস, আর জানাবো কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন আর কি কি করবেন। তাহলে চলুন ভিডিওটা একদম শুরু থেকে শুরু করি। গুড মর্নিং, আন্দামান সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পোর্ট ব্লেয়ার থেকে যাব হ্যাভলকে। আমাদের যেতে হবে এখন হাড্ডো জেটিতে। 6টা বাজে সকাল। আমরাও রেডি হয়ে গেছি এবং আমাদের গাড়িও চলে এসেছে। আর এখান থেকে মানে পোর্ট ব্লেয়ারের যে হোমস্টেতে আমরা আছি, এখান থেকে হাড্ডো জেটির দূরত্ব হচ্ছে 9.1 কিলোমিটার। তো কতক্ষণ যেতে সময় লাগবে গিয়ে বলছি, চলুন বেরোনো যাক। আজকে হচ্ছে সেপ্টেম্বরের সেকেন্ড উইক। সকাল থেকে কিন্তু খুব একটা রোদ বেরোয়নি, হালকা ক্লাউডি হয়ে আছে, আবহাওয়া কিন্তু মনোরম। আর একটা কথা বলে দিই, যদি আপনারা এয়ারপোর্টের কাছে কোনো হোটেলে থাকেন তাহলে সেখান থেকে হাড্ডো জেটি অলমোস্ট 4.5 কিলোমিটার। যদি জ্যাম না হয় আপনাদের 10 মিনিট সময় লাগবে ওখানে পৌঁছাতে। এক্স্যাক্টলি 6:40 আমরা পৌঁছালাম হাড্ডো জেটির যে প্যাসেঞ্জার টার্মিনাল আছে সেখানে। এই দিকটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানেই আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। এরপর ভেতরে আমাদেরকে যেতে হবে, সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করতে হবে। সিকিউরিটি এবং চেকিং কমপ্লিট করার পরে আমরা আমাদের ক্রুজের দিকে এগিয়ে গেলাম। আমাদের টিকিট ছিল নটিকা ক্রুজের। লাগেজ সঠিক জায়গায় জমা করে আমরা প্রবেশ করলাম ক্রুজের ভেতরে। এই ক্রুজে দুরকম ক্লাসের সিট আছে, রয়্যাল এবং লাক্সারি। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রয়্যাল ক্লাস। এটার টিকিট মূল্য তুলনামূলক একটু বেশি। বেশ অনেকগুলো কমফোর্টেবল সিট আছে এই ক্লাসের মধ্যে। আপনারা উইন্ডো সিটও নিতে পারেন, আবার মিডিলের সিটও নিতে পারেন। উইন্ডো সিট নিলে আপনাদের পুরো জার্নিটা ভালোভাবে সমুদ্র দেখতে দেখতে উপভোগ করতে পারবেন। কেবিনের একদম পেছন দিকে আছে ছোট্ট দুটি টয়লেট, যেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত রকম মডার্ন ফেসিলিটিস যুক্ত। আমাদের সিট ছিল লাক্সারি ক্লাসে, যেটার টিকিট মূল্য একটু কম, কিন্তু রয়্যাল ক্লাসের মতো একই রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানেও আপনারা কমফোর্টেবল সিট পেয়ে যাবেন। তবে ডিফারেন্সটা হচ্ছে এটাই যে রয়্যাল ক্লাসের সিটগুলো একটু বেশি প্রিমিয়াম, তাই স্বাভাবিকভাবে টিকিট মূল্য একটু বেশি। বাকিবাদ সমস্ত কিছু আমাদের একই রকম লেগেছে। এখানেও কেবিনের পেছন দিকে আপনারা টয়লেট ফেসিলিটিস পেয়ে যাবেন। বলে রাখি, প্রতিটা ক্লাসেই 2টো করে টয়লেট অ্যাভেলেবেল আছে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকের উদ্দেশ্যে প্রতিদিন নটিকা কোম্পানির 2টি ক্রুজ ছাড়ে। একটি ঠিক সকাল 7:30টার সময়, আরেকটি দুপুর 12:15 পৌঁছাতে সময় লাগে ওই 1.5 ঘন্টা মতো। এবং হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ারের টাইমিংগুলো হলো একটি সকাল 9:30 এবং আরেকটি দুপুর 3টে। লাক্সারি ক্লাস হোক বা রয়্যাল ক্লাস, টিকিট মূল্য ওই প্রায় 1800 টাকা থেকে শুরু করে 2200 টাকার মধ্যে ভ্যারি করে। আপনারা নটিকার নির্ধারিত ওয়েবসাইট থেকে এই টিকিট সংগ্রহ করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। যাত্রীদের সুবিধার জন্য ক্রুজের মধ্যে বেশ কিছু স্ন্যাক্স জাতীয় আইটেম এবং সফট ড্রিঙ্কসও বিক্রি হয়, এবং এন্টারটেনমেন্টের জন্য আছে মিউজিক সিস্টেমের ব্যবস্থাও। তবে আমাদের ক্রুজে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এক দাদার সহায়তায় আমরা সুযোগ পেয়েছিলাম ক্যাপ্টেনের কেবিনে যাওয়ার। অদ্ভুত সুন্দর সেখান থেকে পুরো ভিউটা। কিভাবে একটা ক্রুজ সঠিক পথে যাত্রা করে সেটার মেকানিজমটাও দেখে নিলাম। তারপর আমরা বাইরে বেরিয়ে কিছুক্ষণ এনজয়ও করলাম। এই দুর্দান্ত অভিজ্ঞতা কোনো দিনও ভুলব না। যাই হোক, সমুদ্রপথে যাত্রা করতে করতে আমরা ফাইনালি পৌঁছালাম হ্যাভলক আইল্যান্ডে বা স্বরাজ দ্বীপে। এক্স্যাক্টলি 1.5 ঘন্টার মধ্যেই আমরা হ্যাভলকে পৌঁছে গেছি। লাগেজ কালেক্ট করে নিয়েছি। এখন 9:05 বাজে। তবে লাস্ট এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে আমাদের। বাইরে বেরিয়ে মানে খুব এনজয় করেছি ওই ব্যাপারটা। আর প্রথম দিকটা একটু বোরিং লাগছিল আমার, অতটা পার্সোনালি ভালো লাগে না এতক্ষণে ক্রুজ জার্নি। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে এবার আমরা এখান থেকে স্কুটি নেব। অমরদাই কানেক্ট করে দিয়েছেন, একজনের নাম্বার দিয়ে দিয়েছেন, ওনার থেকেই আমরা স্কুটিটা কালেক্ট করবো। যেহেতু ছোটো, ওই জন্যই আমরা ছোটো ট্রলি এনেছি, যাতে করে এক্সট্রা খরচা না হয়। একবারে 2 দিনের জন্য স্কুটি নিয়ে নেবো। ওই দিকেই লাগেজ দিচ্ছে সবাই, যে লাগেজ নিচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে। আপনারা চাইলে 4 হুইলার নিতে পারেন, অথবা আমাদের মতো স্কুটিও করে নিতে পারেন যদি ছোটো লাগেজ থাকে।
হ্যাভলক ফেরিতে নামার পর আমার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে পোর্ট ব্লেয়ারে যে সমস্ত আমরা জল দেখেছি কালকে বা পরশু দিন, এখানে জলের কালার কিন্তু অনেক ভালো এবং অনেকটা পরিষ্কার, যেটা অনেকটা বেশি ভালো লাগছে। যিনি স্কুটি নিয়ে আসবেন তাকে খুঁজি। এবার বাইরে বেরোতেই যাচ্ছিলাম, যে জলের দিকে চোখটা গেল, ঝাঁকে ঝাঁকে কালারফুল মাছ এখানেই দেখা যাচ্ছে, এত ক্লিয়ার জল। জানি না কতটা দেখা যাচ্ছে ক্যামেরাতে, এখানে প্রচুর কালারফুল মাছ ওই খাঁজে খাঁজে ঢুকে আছে এবং প্রচুর, খালি চোখে মানে প্রচুর দেখতে পাচ্ছি, যেন মনটা খুশি হয়ে গেল এটা দেখেই, দারুণ ব্যাপার। আচ্ছা, ওই হচ্ছে মেন গেট। সোজা হেঁটে বেরিয়ে এলে দেখবেন আপনাদের নেম প্লেট নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকতে পারে যদি কোনো হোটেল বুক করে থাকেন এরকম, দেখুন। আর আমাদের দাদা এখানে আনতে এসেছিলেন, আমরা এখন যাচ্ছি স্কুটিটা নিতে। প্রচুর পর্যটক এই মুহূর্তে, মানে সিরিয়াসলি আবারও বলছি, সেপ্টেম্বরের সেকেন্ড উইকে যে এত ভিড় হবে একদমই এক্সপেক্ট করিনি। এখান থেকে বেরোনোর পর দেখবেন বেশ কয়েকটা স্কুটি রেন্টাল শপ আছে, এই যে পরপর যেগুলো দাঁড়িয়ে আছে। আমরাও কিন্তু এখান থেকেই স্কুটিটা নিয়ে নিয়েছি, হেলমেট পরে পুরো রেডি হয়ে গেছি। এবার আমরা যাব আমাদের রিসর্টের উদ্দেশ্যে। এখানে একটা রাধাকৃষ্ণ টেম্পল আছে, আর এই দাদাই আমাদের স্কুটিটা নিয়ে এসছেন। আমরা ছোটো ট্রলি নেওয়ার সুবিধা হচ্ছে এই যে এইভাবে নিয়ে যেতে পারবো বলে। ফেরি থেকে বেরিয়ে কিন্তু এখানে পরপর লাইন দিয়ে অটো দাঁড়িয়ে আছে, মানে স্কুটি অটো যে কোনো মাধ্যমে আপনারা চলে যেতে পারেন। ফেরিঘাট থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যেই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ছিল, সেখান থেকে 200 টাকার পেট্রোল ভরিয়ে নিয়েছি। 100-200 টাকা হয়তো লাগবে, আপনারা সেরকমভাবে ভরিয়ে নেবেন। আর তারপরেই যাচ্ছি হোটেলের দিকে। এখানে পথে চোখে পড়লো ডাব, কচি ডাব। এখান থেকে আমরা কচি ডাব খাচ্ছি, খিদেও পেয়েছে, তেষ্টাও পেয়েছে। এখানে 40 টাকা করে ডাব, এতটা সস্তায় কখনো আমরা পাইনি। জেটি থেকে আমাদের রিসর্ট 5 কিলোমিটার দূরে অবস্থিত, 10 মিনিটেই আমরা চলে এসেছি। এখানে স্কুটিও পার্ক করে দিয়েছি, একদম সেফ রয়েছে। আর রিসর্টের নাম হচ্ছে হোয়াইট কোরাল বিচ রিসর্ট। আর এই হচ্ছে মেন গেট, চলুন ভিতরে গিয়ে দেখাই। এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে আসতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক প্রোভাইড করা হয়েছিল, বেশ টেস্টি লেগেছে আমাদের। এখানে আপনারা ওয়েট করতে পারেন যতক্ষণ না রুম পাচ্ছেন। 11টা এখানে চেক ইন টাইম, তবে খালি থাকলে আগেই চেক ইন করে দেওয়া হয়। আর এটা হচ্ছে এখানকার ইনহাউস রেস্টুরেন্ট, বেশ বড় এবং অ্যাম্বিয়েন্সটাও ভালোই লাগছে। পরে তো এখানে খাবো, ট্রাই করব, আপনাদেরকে বলবো। আর কটেজগুলো রয়েছে ওই দিকে, এখানে 4 ক্যাটাগরির রুম রয়েছে, 5,000 থেকে স্টার্টিং 9,500 পর্যন্ত, এবং সিজন অফ সিজন ওঠানামা করে। তো এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে কটেজগুলো। এগুলো হচ্ছে স্টার্টিং রেঞ্জের, মানে ডিলাক্স কটেজ, যেগুলো 5,000 থেকে স্টার্টিং। এখানে পরপর 4টে রয়েছে, আর তার সাথে সাথে রয়েছে সুইমিং পুল। পুলটাও কিন্তু বেশ বড়, কিন্তু একটু সরু টাইপের। আর একটা কটেজ টাইপ বিল্ডিং করা রয়েছে, সামনের দিকটা দেখলে মনে হবে কটেজ, বাট সাইড থেকে দেখলে মনে হয় বিল্ডিং। ওখানে 2 ক্যাটাগরির রুম রয়েছে, আরও এক রকমের রুম তৈরি হচ্ছে। পুলে এনজয় করতে করতে হাঁপিয়ে গেলে এখানে আপনারা বসতে পারেন, এখানে একটু বসার জায়গা রয়েছে। তার সাথে সাথে এখানটা শাওয়ার এরিয়া রয়েছে, তার সাথে ওখানে হচ্ছে সেলফি জোন, ওখানে ফটোশ্যুট করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে প্রাইভেট বিচ রয়েছে, ওইখান দিয়ে রাস্তা রয়েছে, ওখানে কিছুটা গেলেই বিচ পেয়ে যাবেন, মানে দেখা যাচ্ছে ওপর থেকে বিচটা। এবং এটা বিজয়নগর যে বিচ রয়েছে ওটারই পার্ট। এই হচ্ছে কটেজগুলো একসাথেই রয়েছে, নিচে মানে পরপর 3-4টে ফ্লোর রয়েছে, দেখে বুঝতেই পারছেন। আর পুরোটা কাঠের, ব্যালকনি রয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। উপরে উঠে এসেই কমন একটা ব্যালকনি রয়েছে। এখানে টোটাল 6খানা রুম রয়েছে, 301 থেকে 306 নাম্বার। 304 নাম্বারটা আমাদের। আর আমাদের সাথে যে দাদার কালকে পরিচয় করিয়েছিলাম, ওই দাদারাও এখানেই থাকছেন। তো ওনাদের রুম হচ্ছে 306। ওই রুম থেকে আমি নিজে দেখেছি যে বিচের একটু ভিউ পাওয়া যায়, আর ব্যালকনির ওদিকে গেলেও একটুখানি বিচ ভিউ আপনারা পেয়ে যাবেন। এই ফ্লোরে 2টো রুমই দেখেছি, আমার মনে হলো প্রতিটা রুমই সেম। তো আমাদের রুমটা দেখিয়ে দিই চলুন। 304 নাম্বার রুম কিন্তু খুব বড়, ঠিক আছে। 2জনের অ্যাকোমোডেশন খুব ভালো করে হয়ে যাবে, 3জনও বাচ্চা থাকলে হয়ে যাবে। কিং সাইজ বেড রয়েছে, কমফোর্টেবল বেড, তার সাথে পুরোটা দেখুন উডেন স্ট্রাকচার, দেখে একটু পাহাড়ে যেরকম হয় ওরকম ফিল হচ্ছে। তার সাথে সাথে ওখানে বসার জন্য চেয়ার টেবিল দেওয়া রয়েছে, বড় উইন্ডো রয়েছে যেখান থেকে বাইরের ভিউ পেয়ে যাবেন। তার সাথে সাথে এখানে ওয়ার্ক ডেস্ক রয়েছে, টিভি, জল দিয়ে দিয়েছে, তার ইলেকট্রিক কেটেল রয়েছে, এসি রয়েছে। তার সাথে সাথে এখানে টয়লেট্রিজ রয়েছে, এর মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে যেমনটা হয়। এখানে চা কফির পাউচ আছে, গ্লাস টাস রয়েছে। এখানে মেনু কার্ড দিয়ে দেওয়া হয়েছে, আপনারা চাইলে অর্ডার করে খেতে পারেন, রুম সার্ভিস নিতে পারেন। একটা
ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজ বা মিনি বার যাই বলেন, বাট কিছু দেওয়া নেই, নিজেদের জিনিসপত্র রাখতে পারেন। আর এখানে রয়েছে কাবার্ড, মিরর রয়েছে, আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। খুব বড় ওয়াশরুমটা, সমস্ত অ্যামেনিটিস দেওয়া রয়েছে, কোনো অসুবিধা হওয়ার কথাই না। আমাদের রুম দারুণ লেগেছে, পুরোটাই কাঠের। তো দাদাদেরকে আমরাই রেকমেন্ড করেছিলাম এই রিসর্টে আসার, এসে কেমন লাগলো? ভালো লেগেছে? সুন্দর লেগেছে। তো বুক করেই চলে আসছিলাম, তাও কথা হলো বলে জানলাম যে হ্যাঁ ঠিক আছে, একই সাথে থাকা যাবে। আমরা সঙ্গী পেয়ে গেছি, তার জন্য জোর করে রীতিমতো এনেছি যেটাতে যেতে হবে। এখন আমরা বেরোচ্ছি একটু বিচে, তো পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আশা করছি পছন্দ হয়েছে, এবং সন্ধ্যাবেলা মনে হচ্ছে আরও ভালো লাগবে অ্যাম্বিয়েন্সটা। আর চারিদিকে গাছপালা বসানো রয়েছে, সুন্দরভাবে সাজানো গোছানো প্রপার্টি। আর এই হচ্ছে বিচে যাওয়ার রাস্তা, ওই যে দেখা যাচ্ছে একদম কাছেই। আমার না এই আশপাশের অ্যাম্বিয়েন্স দেখে মনে হচ্ছে ডুয়ার্স। দেখুন এরকমই ডুয়ার্সের প্রপার্টিগুলো হয়, অনেক বড় গার্ডেন এরিয়া থাকে, লন থাকে, শুধু একটারই অভাব থাকে ডুয়ার্সে, বিচে। তো এখানে আছে, বা সামনেটা কিন্তু দারুণ লাগছে, সত্যি কি সুন্দর লাগছে। দেখুন হোয়াইট স্যান্ড বিচ, আর ওইদিকে জলের কালারটাও কিন্তু দারুণ লাগছে। রোদ আছে বলে আমাদের মনটাও খুশি খুশি। পোর্ট ব্লেয়ারে ওই রকম জলের কালার দেখে একটু ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, ফাইনালি এইরকম জলের রং দেখে জাস্ট পাগল পাগল লাগছে। সাদা বালি, একদম শান্তশিষ্ট পরিবেশ, কেউ কোথাও নেই, চারিদিকে শুধু সিনিক বিউটি। আর এই নারকেল গাছ, এই নারকেল গাছগুলো মানে এক্সট্রা বিউটি অ্যাড করেছে এই জায়গাটা। ওইদিকে কিছু নৌকো দাঁড়িয়ে রয়েছে, মানে দারুণ দারুণ, এত ফটোজেনিক কি বলবো, মানে ব্যাপক এনজয় করছি আমরা এখন এখানে। Never really play this game. I'm 10, feels like heaven. You're crying 'cause you wanna stay. Quick fix, found in bliss when you feel the heartbeat inside. এখানে তো অনেকক্ষণ আমরা এনজয় করলাম, তবে একটা জিনিসকে আমরা মিস করছি, মনে হচ্ছে আমাদেরকে দুটো ঝাঁটা ধরিয়ে দিলে এগুলো একটু পরিষ্কার করে দিই। মেইনটেনেন্সের ভীষণ অভাব এখানে, আর সব ভালো লাগলেও এই নোংরাটা আমাদের একদমই ভালো লাগছে না। এর মূলত কারণ কিন্তু কিছুটা হলেও আমরা বিভিন্ন প্লাস্টিক চিপস, যদিও এখানে প্লাস্টিক ব্যান আছে, আমরা যত্রতত্র ফেলে দিই। এবং এইমাত্র দিদিও দেখেছে বিয়ারের বটল পড়ে, রাইট? তাহলে এগুলো তো আর ভূতে বা পশু পাখিতে এসে খেয়ে যাবে না, বিয়ার খেলো হালকা করে, আমরাই এগুলো করি। এইগুলো ক্লিয়ার থাকলে আমার মনে হয় খুব ভালো। যারা একটু সচেতন তারা একটু খেয়াল রাখবেন। বাকি বাদ আমাদের বিচের জলের কালার দেখে সবাই খুব খুশি, খুব ভালো। আমরা এটাই আলোচনা করছিলাম যে ফুকেট ক্রাবিতে গিয়ে আমরা এই ধরনেরই কালার দেখেছি, আর একটু বেটার। কিন্তু যেটা ডিফারেন্স ইন্ডিয়া এবং বাইরের দেশের, সেটা হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা। এগুলো একটু মাথায় রাখবেন। On to the things you do in your room when you're all alone. In your room when you're all alone. প্রচণ্ড খিদে পেয়েছে, এখন বাজে হচ্ছে 1টা। আমরা বললাম কি হবে এক্ষুনি 5-10 মিনিটের মধ্যে, ওরা বললো হচ্ছে প্লেন রাইস আর তার সাথে ফিশ কারি, কি খুকড়ি না কুকড়ি এরকম কিছু একটা বললো, জানে না কেমন খেতে। গ্রেভিটা দেখতে কিন্তু হ্যাঁ, এবং অ্যারোমাটাও ভালো আসছে। ভয়ে ভয়ে আমরা মাছটা অর্ডার দিয়েছিলাম ওনার কথা শুনে। এই কুকারি নামের মাছের নাম কখনো শুনিনি, খাই তো নিই, তবে খাওয়ার পর টেস্টটা আমাদের দুজনেরই দারুণ লেগেছে। গ্রেভিটা আরও ভালো, তবে গ্রেভির মধ্যে হোল স্পাইসেস ছিল, মানে গোটা গোটা সর্ষে, মেথি, মৌরি এসব ছিল, ওগুলো মুখে বললে আমার অতটা ভালো লাগছিলো না। শুধুমাত্র ওইটুকু পার্ট বাদ দিলে আমরা দারুণ খেয়েছি, খেয়ে শান্তি পেয়েছি। আর একটা কথা না বললেই নয়, এই রিসর্টে 29টা রুম রয়েছে, এবং এই সময়ও কিন্তু বেশ ভালোই গেস্ট রয়েছে। তারপরেও 10 মিনিটের মধ্যে আমাদের খাবার, গরম গরম খাবার কিন্তু সার্ভ করে দিল। তো এই রেস্টুরেন্টের মানে সার্ভিসও খুব ভালো। তো আমরা রেকমেন্ড করছি আপনারা যদি এখানে আসেন, এখানে খেতে পারেন। এবার আমরা কিছুক্ষণ পর রেস্ট একটু নিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে বেরোবো। এখন আমরা বেরোচ্ছি রাধানগর বিচের উদ্দেশ্যে, যেটা মানে খুবই ফেমাস, আপনারা সবাই জানেন আন্দামানে এসে ওখানে তো যেতেই হবে। এখান থেকে আমাদের রিসর্ট থেকে 12 কিলোমিটার, 20 মিনিট মতন দেখাচ্ছে। রাস্তাটা একবার দেখুন, দারুণ। মানে আপনারা কিন্তু স্কুটি নিয়ে ঘুরতেই পারেন। স্কুটির রেন্টটা বলে দিই, জেটি থেকে বেরিয়েই সায়নদা জিজ্ঞাসা করেছিল, ওখানে 340 টাকা পার ডে বলেছিল।
আমরা যে রিসর্টে আছি তার সামনের দোকানটা 400 টাকা বলেছে, এটা সিজনে 500 টাকা 600 টাকা হতে পারে, তারপরে তো তেলটা আপনাদের খরচা। দারুণ এনজয় করছে। কি দারুণ না? এখানে এসে দারুণ ফিল করছি। আমরা অলমোস্ট পৌঁছেই গেছি। এখানে দেখুন প্রচুর দোকানপাট শুরু হয়ে গেছে, খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, খেলনা, এখানে মেয়েদের অর্নামেন্টস, এদিকে প্রচুর স্ট্রিট ফুড, এই যে প্রচুর দেখুন ড্রেসেস পাওয়া যাচ্ছে। আর এটাই মনে হচ্ছে পার্কিং এরিয়া। আচ্ছা, ওখানে আমরা স্কুটি পার্ক করলাম, এবার কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে। এখানে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার আছে, তার পাশেই আছে লকার সার্ভিস, মানে ধরুন এখানে স্নান করতে এলেন, জিনিসপত্র এখানে রাখতে পারেন আপনারা। ফাইনালি পৌঁছে গেছি এশিয়ার সব থেকে সুন্দর বিচ, রাধানগর বিচে। এখানে প্রচুর প্রচুর ট্যুরিস্ট এখন, এবং অনেকে স্নান করছে। আমাদের হোটেল থেকেও বললো যে এখানে এলে এই বিচে, মানে আন্দামানে এলে স্পেশালি এই বিচে অবশ্যই স্নান করা উচিত। মানে দেখলেই লোভ হবে। হ্যাঁ, জলের কালারটা সত্যিই মানে দারুণ। মানে এতক্ষণ ধরে যে কটা কালার দেখেছি দারুণ। কিরকম মানুষজন এনজয় করছে একবার দেখুন। কত লোক, বেশিরভাগ লোকই ওখানে বসে আছে ছাওয়ায়, বাট এখানেও অনেকে স্নান করছেন, মজা করছেন। পড়বেন নাই বা কেন, এত ঠান্ডা, মিষ্টি ঠান্ডা একটা জল না। আমি নেমেছি তো একটু বুঝতে পারছি, সত্যি মনে হচ্ছে গা ডুবে বসেই থাকি। এবং এই বাচ্চাটাকে দেখুন, এই বাচ্চাটা তখন থেকে এত এনজয় করছে ওর বাবার সাথে। মানে আপনারা এখানে বাচ্চা নিয়ে এলে তারা খুব এনজয় করবে। এবং এখন যে রোদটা বা গরমটা, হার্শ কিন্তু রোদ না। কিছুক্ষণ আগে যখন রাস্তা দিয়ে আসছিলাম, অনেকটা রাস্তা ছায়া ছিল, তখন মনে হচ্ছিল যেন শীত করছে, এরকম একটা ব্যাপার। আর এমনিতেও অতটা গরম কিন্তু হচ্ছে না, দেখে হয়তো বুঝতেও পারছেন, নাহলে আমরা হাঁপাতাম, ঘামতাম, কিচ্ছু হচ্ছে না। খুব কমফোর্টেবল ওয়েদার এখন। এদিক থেকে আপনারা এন্ট্রি নিলেন, যত দূর চোখ যাচ্ছে আপনারা হেঁটে হেঁটে যেতে পারেন। ওই দিকটা অ্যাকচুয়ালি সানসেট হয়, তার মাঝেই এরকম সুন্দর একটা ফরেস্ট এরিয়া আমরা পেলাম। দেখুন এই জায়গাটায় ঢোকার পরই পায়েল বলছে ওর বেশ সুন্দর হালকা ঠান্ডা লাগছে, তার জন্য আমরা আর কোথাও যাইনি, এখানেই দাঁড়িয়ে আছি। কি সুন্দর একবার জায়গাটা দেখুন আপনারা। মানে যদি রোদে একটু এক্সস্টেড হয়ে যান তাহলে এই ফরেস্ট এরিয়াটায় চলে আসুন। পায়েল যেখানেই যায় এরকম একটা হার্ট শেপ কিছু একটা খুঁজে পায়। অভিষেক দা দেখছো তো, এই দেখো আন্দামানে এসে আমরা হার্ট শেপ পাথর পেয়ে গেছি। সানসেটের কালার চলে এসেছে, হালকা এসেছে। সারাদিন যেভাবে ওয়েদারটা ক্লিয়ার ছিল, এক্সপেক্ট করেছিলাম আরও অনেকটা বেটার পাবো, তাও এই সেপ্টেম্বরে যেটুকু পাচ্ছি এটাই অনেক। আর এদিকটা আমরা অনেকটা এসেছি, ওই দিকে পিছন দিকে প্রচুর লোকজন রয়েছে, এখানটা একদম শান্তশিষ্ট, কেউ কোথাও নেই। এখান থেকে আমরা একটু এনজয় করছি। এখন বাজে এক্স্যাক্টলি 5:30। কি অপূর্ব আকাশের রংটা হয়েছে একবার দেখুন। মানে ভাবছি এই সময়ে যদি এরকম কালার দেখতে পাওয়া যায় তাহলে সিজন টাইমে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে কতটা অপূর্ব এখান থেকে হয় সানসেট। কি দারুণ লাগছে, মানে কোনো কথা বলতে পারছি না, এরকম মানে শুধু দেখছি দু চোখ ভরে, অসাধারণ। আধা ঘন্টা আগে পর্যন্ত আমরা আলোচনা করছিলাম যে এটাকে কেন এশিয়ার মানে সব থেকে সুন্দর বিচ বলে, ঠিক বুঝছি না, বা সানসেটের জন্য এত বিখ্যাত কেন বলে ওটাও ঠিক বুঝতে পারছি না, অতটা ফিল করছি না। টাইম ল্যাপস দিয়েছিলাম, ওটাও ভালো হয়নি, কারণ জঙ্গলের মধ্যে হয়েছে এবং বালির জন্য মানে ফোনটা মানে হেলে গেছে, তো ওগুলোর কিছু হয়নি। তারপর এলো এই ম্যাজিক্যাল মোমেন্ট, যেটা মানে আমরা যে এই ধরনের মন্তব্য করছিলাম আমাদেরকে ভুল প্রমাণিত করলো। আমরা অনেক সময় দেখেছি, মানে আমরা এটাই আলোচনা করছিলাম জলের মধ্যে সূর্যটা ডুবলে কি ভালো হতো, ওটা আমরা অন্যান্য বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু আজকে এখানে যেটা দেখলাম সেটা জাস্ট ম্যাজিক্যাল, ভোলার মতো নয়। পুরো যতটুকু জল দেখা যাচ্ছে লাল, অরেঞ্জ, মানে কত রকমের কালার হয়েছিল, মানে এখনও ইভেন হয়ে আছে, বলে বোঝাতে পারবো না। সূর্য ওদিকে ডুবলো, কিন্তু এই আকাশ থেকে এই আকাশ প্লাস পুরো জলটা
মানে পিঙ্ক, অরেঞ্জ, রেড, আরও কত কত কালার। জাস্ট এই ম্যাজিক্যাল মোমেন্টটা আমাদের সারা জীবন মনে থাকবে। এখন সন্ধ্যা 6টা বাজে, আমরা এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। এখানে দেখুন প্রতিটা গাছের নিচে একটা করে সুন্দর আলো দিয়ে পুরো জায়গাটাকে আলোকিত করে রেখেছে। সুন্দর লাগছে এখানকার সন্ধ্যাবেলার পরিবেশটা। সন্ধ্যাবেলা কিন্তু এই মার্কেট বেশ জমজমাট, চটপটা খাবার থেকে শুরু করে ড্রেসের সমস্ত কিছুই ভালোই বিক্রি হচ্ছে এবং প্রচুর পর্যটক। আমরাও ঢুকলাম একটা জায়গায় ফুচকা খেতে, 30 টাকায় 5টা ফুচকা না 6টা ফুচকা কিছু একটা হবে। দাদার মুখে শুনলাম আলু 80 টাকা, তাই তো? আলু 80 টাকা হচ্ছে আলু কিলো। আর এই লঙ্কাটা কোথায়? এটা 700 টাকা। নর্থ বেঙ্গলে এত গাছ আছে ডললে খোরসানি, এখানে আপনারা ভাবুন কতটা সমস্ত জিনিসপত্র কস্টলি। এটা কেন হয়? ওই যেহেতু আনতে হয় বলে। বাবা সত্যি কিন্তু টেস্ট নো ডাউট ভালো। দারুণ দারুণ খেতে কিন্তু ফুচকাটা, সত্যি তাই। দারুণ খেতে। মেঘালয়ের ফুচকার মতো লাগলো কিন্তু, খুব ভালো খেতে। আরও একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা যদি কোনো স্পেশাল অকেশানে এখানে আসেন, সেটা বার্থডে হতে পারে বা অ্যানিভার্সারি হতে পারে, তাহলে কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার একদম বিচের সামনে বসে সেটা আপনারা করতে পারেন। এখান থেকেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করিয়ে দেওয়া হয়। যেটা শুনলাম খরচ হচ্ছে 4,500 টাকা মতো। আর এখানে কিন্তু সব কিছুই বেশ কস্টলি। আমরা কেকের দামটাও জিজ্ঞাসা করেছিলাম, 1,500 টাকা থেকে স্টার্টিং, এটা কিন্তু মাথায় রাখবেন। তো দুপুরে আমরা এখানেই খেয়েছিলাম। দেখি রাতে এখন ডিনার করতে যাচ্ছি একটু বাইরে। পোর্ট ব্লেয়ারে একটা জায়গায় খেয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, আঞ্জু কোকো রেস্টুরেন্ট, খুব ভালো লেগেছিল। হ্যাভলকে এসেও কিন্তু ওনাদের একটা ব্রাঞ্চ আছে, এই যে দেখুন, এখানে আমরা এসেছি ডিনার করতে। আমি অর্ডার দিয়েছিলাম চিকেন থালি, এখানে একটা নান দিয়েছে, পাঁপড়, এখানে স্যালাড আছে, এখানে পনিরের একটা সবজি, এখানে চিকেন, আর এটা বোধহয় ডাল, আর এখানে রাইস আছে। আমাদের থালিগুলো যতটা অ্যাট্রাকটিভ, দাদা অর্ডার দিয়েছে চিকেন প্ল্যাটার। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে একবার দেখুন, মানে দাদা জন্মদিনটা তার জমে গেছে। প্রথমে সানসেটটা পেলে তারপরে এরকম, হ্যাঁ সেরা সেরা। আচ্ছা, আমাদের এখানে টোটাল বিল হয়েছে 2200 টাকা। দাদা পুরোটা বার্থডে ট্রিট হিসাবে দিয়ে দিয়েছে। খাবার কেমন লাগলো বলো তোমাদের? খুব দারুণ। তোমার? আমার ডিশটা তো খুবই ভালো ছিল। ইন্ডিয়ান হিসেবে ভালো, ইন্ডিয়ান মানে কুজিন হিসেবে ভালো। বাকি কন্টিনেন্টটা অতটা ভালো লাগেনি, কিন্তু ইন্ডিয়ানটা ভালো লেগেছে। বাট ভালো, যতটা এক্সপেক্ট করেছি তার থেকে বেটার পেয়েছি। এক্স্যাক্টলি, আমারও কিন্তু তাই মতামত। পোর্ট ব্লেয়ারেও খেয়েছিলাম এখানে, একদম। এদেরই কোম্পানি, খুব ভালো। এখানে আঞ্জু কোকো ট্রাই করতে পারেন, ভালো লাগবে আশা করছি। এবার আমরা যাচ্ছি রিসর্টের পথে। আন্দামান ট্যুরে সাধারণত মানুষজন হ্যাভলক আইল্যান্ডে 2 দিন রাখেন। প্রথম দিন লোকাল সাইট সিইংগুলো করার জন্য, আর পরের দিন কোনো একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার জন্য। আমরাও কালকে করছি স্কুবা ডাইভিং, যেটা আমাদের অনেক দিনের, আমার অ্যাটলিস্ট বাকেট লিস্টে ছিল। হ্যাভলকে সেটা খুব ফেমাস। এখানে নিমো বিচ আছে, সেখানে করানো হয়। আমাদের রিসর্টের ঠিক উল্টো দিকেই একটা স্কুটি রেন্টালের দোকান আছে, সেখান থেকে আমরা করেছি। সিজনে নাকি এটা 5,500 টাকা পর্যন্ত নেওয়া হয়, বাট এখন যেহেতু কিছুটা অফ সিজন চলছে, আমরা পার পার্সন বার্গেন করে 2,500 টাকায় পেয়েছি। মানে পিক অ্যান্ড ড্রপ একদম হোটেল রিসর্ট থেকে, তারপরে ছবি ভিডিও দেওয়া হবে এবং ওখানে বোধহয় 40 to 45 মিনিটস পর্যন্ত আপনাদেরকে স্কুবা করতে দেওয়া হবে। তো এটা একটা দারুণ এক্সাইটেড। কালকে আমাদের সকাল 6টার সময় গাড়ি আসবে পিক আপ করার জন্য। তো যাই হোক, এখন কিছুদিন আগেই পূর্ণিমা গেছে এবং এখান থেকে খুব সুন্দর দেখতে পাচ্ছি, গাছের ফাঁক দিয়ে চাঁদ দেখা যাচ্ছে। এখন ওখানে যাচ্ছি, কিছুক্ষণ এখানে এনজয় করব, করে দিনটাকে শেষ করব। গুড মর্নিং, এখন বাজে ভোর 4:30। আমরা চলে এলাম বিজয়নগর বিচে, মানে যে বিচের ওপরে আমাদের রিসর্টটা অবস্থিত। শুনেছি এখান থেকে দারুণ সানরাইজ আপনারা এনজয় করতে পারবেন, তো সেই আশাতেই এসেছি। দেখুন হালকা হালকা কালারটাও এসেছে।
এই সময় যে এত ভালো সানরাইজ পাবো আমরা জাস্ট এক্সপেক্ট করে আসিনি। মানে বিশাল ক্লিয়ার না, তবে যেটুকু পাচ্ছি মানে আমরা খুশি হয়ে গেছি তাতেই। 5:30 বাজে, বেশ ভালোই এনজয় করলাম আমরা এখানে। আমাদের অলরেডি ফোন চলে এসেছে স্কুবা ডাইভিং করতে যাওয়ার জন্য। কালকে বলা হয়েছিল 6টার সময় নিয়ে যাবে, এখন বললো 5:40 নাকি নিয়ে যাবে। আমরা মোটামুটি রেডি আছি, 10 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। 5:56 আমাদের রিসর্টের সামনে কিন্তু মারুতি ওমনি ভ্যান চলে এসেছে, ইকো গাড়ি সরি। এখন আমরা বেরোচ্ছি। গাড়ি আমাদের এখানে এসে দাঁড় করালো। এই হচ্ছে স্কুবা সমুদ্র, মানে এখানেই আমরা এসেছি। এখানে আপনাদেরকে প্রথমে একটা ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। সেখানে বলতে হবে আপনাদের কোনো মেডিকেল ইস্যু আছে নাকি, লাইক সাইনাস, টনসিল বা কোনো অপারেশন হয়েছে নাকি। তারপরেই কিন্তু এরা বিচার করবে যে আপনি কি যেতে পারবেন, মানে আপনি কি এলিজিবল। তো সেই ব্যাপারগুলো আছে। আমরা পুরো কিন্তু কস্টিউম পরে রেডি হয়ে গেছি যে যার। পাইলে স্কুবা ডাইভিংটা ক্যান্সেল হয়ে গেল, কিছু হেলথ ইস্যুস আছে। খুব ভয় লাগছে। দাদা আমার তো করা হয়ে গেছে, তার একবার কালকে আগে জিতে আমি ওকে নিয়ে যাচ্ছি। ভয়ে ছিলাম যে আমার ক্যান্সেল হয়ে গেছে, খুশি হয়ে গেছি। আমি করতে যাচ্ছি সেটা বলে স্নরকেলিং পৌঁছে গেছি আমরা নিমো বিচে। এখানে নামটা এন্ট্রি করতে হলো, এরপর এখন যাচ্ছি আমরা ইনস্ট্রাক্টরের সাথে। ওইখানে বোট আমাদের দাঁড়িয়ে আছে। আমাদের এখানে দারুণ ট্রেনিং হলো। যিনি ট্রেনিং দিলেন খুব ভালোভাবে সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। প্রচণ্ড এক্সাইটেড, এবার বোটে যাব, দেখা যাক কি হয়। আমাদেরকে বোটে করে একটা পয়েন্টে নিয়ে আসা হয়েছে, এখান থেকে স্কুবা ডাইভিংটা হবে। এবং দাদারা দেখুন সমস্ত ইকুইপমেন্টস খুব ভালোভাবে পরিয়ে দিয়েছেন, খুব সুন্দরভাবে গাইড করছে। দাদা পুরো রেডি, কোমরের এটা খুব ভারী। এই যে ওহ, সত্যি বলতে আন্দামানের হ্যাভলক আইল্যান্ডটা না একখণ্ড স্বপ্নের পৃথিবী, কিন্তু তার থেকেও বেশি জাদুকরি লেগেছিল আমাদের স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতা। জীবনে প্রথমবার অনেক সাহস নিয়ে ডুব দিলাম সমুদ্রের গভীরে, আর সঙ্গে সঙ্গে যেন পুরো পৃথিবীটাই বদলে গেল। চারিদিকে অসংখ্য রঙিন মাছ, কেউ লাল, কেউ নীল, কেউ আবার রামধনুর মতো ঝলমল করছে। সেই মাছগুলো আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, যেন আমাদের সাথেই খেলছে। চারপাশে ছড়িয়ে আছে নানান আকৃতির প্রবাল, কেউ ফুলের মতো, কেউ বা আবার গাছের ডালপালার মতো। তাদের রং এমনই উজ্জ্বল যে মনে হচ্ছিল কেউ রং তুলিতে এঁকেছে জলের নিচের পৃথিবীটা। ভাবতে অবাক লাগে জানেন, এই সমস্ত অজানা অচেনা মাছগুলো এবং কোরালগুলো কেবল সমুদ্রের নিচেই থাকে। সূর্যের আলোয় তারা ঝলমল করে ওঠে, অসংখ্য তারার মতো ভেসে আছে চারিদিকে। সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন সামনে এলো নিমো ফিশ। ছোট্ট কমলা সাদা দাগওয়ালা মাছগুলো যেন সিনেমা থেকে হেঁটে এসেছিল বাস্তবে। তাদের সাথে ছবি তোলা, ভিডিও করা, ওটাই ছিল একদম পিওর হ্যাপিনেস। সেই মুহূর্তে মনটা কেমন যেন থেমে গেল। কানে শুধু নিজেদের নিঃশ্বাসের শব্দ, চোখের সামনে রঙিন মাছেদের নাচ, আর মনে হচ্ছিল সত্যি এই পৃথিবীর বাইরেও একটা আলাদা জীবন্ত জগৎ আছে। স্কুবা ডাইভিং শুধুই একটা অ্যাডভেঞ্চার নয়, এটা একটা অনুভূতি, এক আজীবন মনে রাখার মতো অভিজ্ঞতা। যে কেউ আন্দামানে আসবেন অন্তত একবার এই অভিজ্ঞতাটা নেওয়া উচিত, কারণ সমুদ্রের নিচে নামলেই বোঝা যায় কি অসাধারণ সুন্দর এই পৃথিবীটা। যদি স্কুবা ডাইভিংয়ে মনোবল না পান তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হলো স্নর্কেলিং। সমুদ্রের নিচের জগৎটা কিন্তু ওপর থেকেও দেখতে পাওয়া যায়, আর সেই অভিজ্ঞতা আপনাদেরও হবে। পায়েল করেছিল স্নর্কেলিং। যে মাছগুলো আমরা দেখেছি, যে নিমো ফিশগুলো আমরা দেখেছি, সেগুলো কিন্তু ও দেখেছে, তাই আমাদের সবারই অভিজ্ঞতা হয়েছিল একদম দুর্দান্ত। আমি ছোটোখাটো যুদ্ধ জয় করেছি, তার জন্য এটা নিজেকে ট্রিট দিচ্ছি আমরা এখন। নারকেল 50 টাকা করে, কি বড় আমি ধরে রাখতে পারছি না। এটা যদি না করতাম সিরিয়াসলি খুব মিস করতাম। মানে দারুণ একটা অ্যাডভেঞ্চার, আমরা সকলে ভীষণ 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 এনজয় করেছি। তোমার স্নর্কেলিং কেমন লাগলো বলে দাও। আমি
মানে ওটাতেও ভয় পাচ্ছিলাম যেহেতু আমি সাঁতার জানি না। তো আমি খুব এনজয় করেছি এবং অনেক কিছুই দেখেছি, আমি নিমোও দেখতে পেয়েছি। তো আপনারা যদি ওখানে স্নর্কেলিং করেন তাহলে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। তোমাদের কেমন লাগলো? আমি ভীষণ ভয় পাচ্ছিলাম, বাট না করলে মিস ছিল, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। অনেকটা নিচে ছিল, অনেকটা ভিতরে অব্দি নিয়ে গেছিল, দারুণ দারুণ। দারুণ ছিল। আমি একটা সাজেশন দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে সবাই আমার সাথে এগ্রি করবে, নিচে গিয়ে যদি আপনারা ভয় পেয়ে যান তাহলে কিন্তু হবে না। নিচে গিয়ে ভয় পেলে হবে না, মানে এনজয় করতে হবে আর জাস্ট নিঃশ্বাস প্রশ্বাসটা মুখ দিয়ে নেবেন তাহলে, মানে দারুণ লেগেছে, দারুণ এক্সপিরিয়েন্স করেছি। ওখান থেকে ফিরে এসে ডাইরেক্ট ব্রেকফাস্টে চলে এসেছি। এখানে বাফেট ব্রেকফাস্ট আছে, এখানে লুচি শেষ হয়ে গেছে, ঘুগনি আছে, এদিকে আছে উপমা আছে, এদিকে চাউমিন, ডিম সেদ্ধ, ব্রেড, এদিকে চা কফি। এখন 11টা বাজে, আমাদের হাতে অনেক ফ্রি টাইম রয়েছে, আমরা কি করব বুঝতে পারছি না। প্রথমে ভাবছিলাম এলিফ্যান্ট বিচে যাব, আমরা একটু ওখানে খোঁজ খবর নিলাম, ওটা ফেরি থেকে, মানে যে ফেরিতে আমরা এসেছি এই আইল্যান্ডে ওই জেটিতেই যেতে হবে। ওখান থেকে 9টা থেকে 1টা পর্যন্তই নাকি যায় এবং 1200 টাকা মতন টিকিট খরচা পার পার্সন আমরা শুনেছি। পুরোটাই ওখানে না গেলে হয়তো সঠিক ইনফরমেশন জানবো না। তার সাথে সাথে কেউ কেউ বলছে ওর সাথে নাকি স্নর্কেলিং ফ্রি থাকে এবং ওটা কিন্তু ভালো না, একদম কাছে একটুখানি কোথাও ওটা করায়, আবার দূরে ভালো জায়গায় করতে গেলে আবার এক্সট্রা টাকা চায়। ওগুলো কিন্তু প্রপার ইনফরমেশন আমরা জানি না, যেহেতু আমরা যাইনি। যেটুকু এই 2 দিন এখানে থেকে বুঝেছি যে কোনো জায়গাতেই কম বেশি ওয়াটার অ্যাক্টিভিটিসের খরচা একই। আর যে ট্রেক করতে পারেন তাহলে ট্রেক করেও যাওয়া যায় এলিফ্যান্ট বিচে, যেটা রাধানগর বিচ যাওয়ার পথেই পড়ে, ট্রেক রুটটা কিছুটা আগে পড়ে। তো আমরা ভাবছি যাব না, কারণ আমাদের অ্যাক্টিভিটি সকালে করা হয়ে গেছে ওটা। আর এলিফ্যান্ট বিচে স্কুবা কিন্তু হয় না, অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, সেগুলো আপনারা চাইলে করতে পারেন। আমরা তাই আর যাচ্ছি না, এখন ভাবছি আমরা রাধানগর বিচে যাবো একটু স্নান করতে, কারণ ওখানে জলটা খুব ভালো ছিল, এত মিষ্টি ঠান্ডা জল না, ওটা লোভ হচ্ছিল। তো ওটাই এখন প্ল্যান চলছে। আমরা রাধানগর বিচে যাইনি, ভাবলাম একবারেই সানসেটের সময় যাব, কোথাও একটা বেরিয়ে লাঞ্চও করতে হবে। তবে আজকের ওয়েদার কিন্তু দারুণ, মানে যেরকম আকাশের রং ঠিক সেরকমই কিন্তু খালি চোখে, এখন সানগ্লাস পরে নেই, 4-5টা শেডস দেখতে পাচ্ছি কালারসের। তো ভাবলাম যে এই বিচেই একটু নাবি, একটু এনজয় করি। জলটা না ঠান্ডা না গরম, মাথার ওপরে সূর্য আছে ঠিকই, কিন্তু খুব একটা তাপ লাগছে না যেহেতু ক্যাপ পরেই আছি। অপূর্ব লাগছে, অপূর্ব। দুজনে মিলে দারুণ এনজয় করলাম এই রিসর্টের সুইমিং পুলে, দারুণ কোয়ালিটি টাইম কাটালাম। আমি বেশি এনজয় করেছি, তার কারণ হচ্ছে এই প্রথম সুইমিং পুল যেটাতে আমি ঢুকছি না, না হলে একদিকটা উঁচু নিচু থাকে আমি ডুবে যাই, তাই আমি ভয় পাই। এখানে ওদিক থেকে এদিকে আমি যেতে পারছি, আর তার উপরে এই যে জলটা উপর থেকে পড়ছে শাওয়ারের মতন, ওটা নিচে দাঁড়ালে না পিঠটা দিয়ে মনে হচ্ছে খাই সহজ হয়ে গেল, হেভি আরাম হয়েছে। প্রচুর স্নান টান করে একদম আমরা হাঁপিয়ে গেছি এবং প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেক লেটও হয়ে গেছে, প্রায় 3টে বাজতে চললো। এবার চলুন কোথাও খেতে যাওয়া যাক। আমরা দেখলাম আমাদের এই রিসর্ট থেকে একটা কাছেই রয়েছে কি ফেমাস সি ফুড রেস্টুরেন্ট, ভাবছি ওখানটাতেই যাব। এই ফেমাস সি ফুড রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একদমই মানে বেসিক, মানে লোকাল ভাইব দেবে, এসিও এখানে নেই। এবার দেখি খাওয়া দাওয়া কেমন, অনেক কিছু মেনুতে আছে, কি অর্ডার দেবো বুঝতে পারছি না। আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের সবার কালকের থেকে আজকে বেশি ভালো লেগেছে। অবশ্যই খুবই ভালো লেগেছে, পেট ভরে শান্তিতে সবাই খেয়েছি, খুব ভালো লেগেছে এবং অনেকটা রিজনেবল আছে, তাই আমরা ভাবছি যেহেতু ভালো খাবার এবং রিজনেবল আবার আমাদের হোটেলের কাছে, তো আমরা রাতেও ভাবছি এখানেই খাবো, একদম ডিনারে এখানেই চলে আসবো। এবার এখন যাচ্ছি রাধানগর বিচে আবারও সানসেট দেখতে, আশা করছি কালকের থেকে অনেক ভালো পাবো এবং নতুন একটা পয়েন্ট দেখাবো আপনাদেরকে, যেখান থেকে আপনারা মানে এলে আরও বেটার সানসেট দেখতে পাবেন বা বেটার ফটোশ্যুট করতে পারবেন। চলুন গিয়ে দেখাই। এখন 4:30 বাজে, আমরা আজকে এসেছি, কালকে 3টের সময় এসেছিলাম, তাই অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল সানসেটের জন্য। তো দেখে রেখেছিলাম 5টা নাগাদ কালার আসতে শুরু করছে, তাই আপনারা যদি সানসেট দেখতে আসেন 5টার মধ্যে অবশ্যই চলে আসবেন।
আর একটু গেলেই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব, দেখি পৌঁছাতে পারি কি না। কালকে সানসেট তো ম্যাজিক্যাল ছিল, আজকেরটা আমি কি বলবো, আমি মানে কি বলে ডেসক্রাইব করবো আমি বুঝতে পারছি না। এবং এই লোকেশনটা অনেকক্ষণ আগেই আপনাদেরকে বললাম যে একটা নতুন জায়গা বা সিক্রেট জায়গায় নিয়ে যাব। আমরা শ্যুট করতে করতে এসেছিলাম, আপনাদেরকে লোকেশনটা বলতে বলতে এসেছিলাম, মানে কোন দিক দিয়ে গেলে এই জায়গাটা এসে পৌঁছাবেন। বাট এখন আমার মনে হচ্ছে এখানে আসার পর এত সুন্দর জায়গা আমাদের ইন্ডিয়াতে এক্সিস্ট করে, মানে দেখে মনে হচ্ছে আনরিয়েল। তো আমি এখন মনে হচ্ছে আমি বলবো না, হয়তো আপনাদের মধ্যে কিছুজন এই জায়গাটার ব্যাপারে জানেন, তো অনেকেই জানেন না, ইভেন আমরাও জানতাম না। আমাদেরকে আজকেই আমাদের দাদা অভিষেক দা বললো এই জায়গাতে আসার কথা, তো এলাম। মনে হচ্ছে কাল কেন এলাম না, আর এটাও মনে হচ্ছে কাল সকালবেলা যদি টাইম পাই এখানে চলে আসবো। এত সুন্দর জায়গা, এত সুন্দর জলের রং, এত মানে ভাল লাগছে, মানে আমি কী বলবো, আমি এত খুশি হয়ে গেছি। মানে গোটা আন্দামান ট্রিপ যদি মানে নেক্সট বৃষ্টিও হয়, এই সন্ধেটা বা এই বিকালটা সারা জীবন মনে থাকবে, মানে কোনো আফসোস থাকবে না। তাই সরি আপনাদেরকে এই লোকেশানটা আমরা বলছি না, কারণ যখনই কোনো লোকেশনের ব্যাপারে সবাই জেনে যায়, সেখানে আসতে শুরু করে, সেই জায়গাটা নোংরা হয়ে যায়, ভিড় হয়ে যায়। আমরা যে শান্তি পেলাম, কেউ ছিল না, শুধুমাত্র আমরা 4 জন ছিলাম। আমরা যা এনজয় করেছি, যা দেখেছি, এটা ভোলার না। সবাইকে বলে সবাই আসতে শুরু করলে তখন এই জায়গাটাই সৌন্দর্যও থাকবে না, নোংরা হয়ে যাবে। একটু দূরে বা আরও যে কটা বিচগুলো আমরা গেছি খুব নোংরা হয়ে আছে, এইটা এত পরিষ্কার আমার একদম মনে হচ্ছে না ইন্ডিয়া, পুরো ফরেন মনে হচ্ছে। তো কি বলবো, আপনারা আমাদের ভিডিওতেই দেখুন, আর যদি নিজেরা খুঁজে পেয়ে যান চলে আসবেন, আমি জানাচ্ছি না, সরি। হেঁটে আসার পর মানে একবার আমরা থামিনি, অন্ধকার হয়ে গেছে, ভাবছি কিছুতে যদি ধরে, এসে ডাবটা মুখ থেকে, মানে দিদি বলছে স্ট্র বের করতে পারছে না, আমারও তাই অবস্থা, যেন অমৃত লাগছে না, অমৃত না, শান্তি। এখান থেকে জেটি প্রায় 7 কিলোমিটার। টোটাল হ্যাভলকে 2টো পেট্রোল পাম্প আছে। একটা হচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে জেটি থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে। আর কিন্তু পেট্রোল পাম্প পাবেন না, এখান থেকে ভরিয়ে নেবেন, নয় জেটির সামনে থেকে। আর এখন রাস্তা দিয়ে যাচ্ছি, খুব সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, সমস্ত টায়ার্ডনেস যেন কেটে গেল এই স্কুটি রাইডে। আমাদের হ্যাভলক ভ্রমণ তো দারুণ হচ্ছে। এখন একটা মেন পয়েন্ট বাকি রয়েছে, কালাপাত্তার বিচ থেকে সানরাইজ দেখা, যেটা কালকে আমরা করব। আপনারা দেখতে পাবেন, আশা করছি খুব ভালো পাবো, যেমনটা প্রত্যেকদিন এখন পাচ্ছি। এবং আরও একটা কথা আপনাদেরকে বলি, যারা আগের ভিডিওটা দেখেনি, প্রথমবার দেখছেন এই ভিডিওটা, তাদের উদ্দেশ্যেই বলছি যে আমরা এই যে আন্দামান ট্রিপটা, হঠাৎ করে ফ্লাইটের ফেয়ার দেখলাম কম আছে, যেদিন ফ্লাইট ছিল তার 4-5 দিন আগেই আমরা টিকিট কেটেছি, হঠাৎ করেই প্ল্যান করেছি, এবং এই 4-5 দিনই সমস্ত প্ল্যান করেছি। এবং এই সমস্ত যাতে হ্যাসেল ফ্রিভাবে আমাদের করতে সাহায্য করেছেন অমরদা, অনেকেই হয়তো আগের ব্লগে দেখেছেন। অমরদার মানে হেল্প না হলে হয়তো এত সহজে, এত কম দিনের মধ্যে, আন্দামান একটা বড় ট্রিপ, অনেক কিছু প্লটিং লাগে, ওটা সম্ভব হতো না। এবং অনেক টিকিট ফিকিট, অনেক কিছু ব্যাপার থাকে, আপনারা জানেন ক্রুজের, সমস্ত ব্যাপার হেল্প করেছেন। ওয়েদার আপডেট থেকে শুরু করে হোটেল খুঁজে দেওয়া, আমরা যেহেতু স্কুটি নিয়ে ঘুরতে পছন্দ করি, সেই স্কুটির ব্যবস্থা পর্যন্ত উনি করে দিয়েছেন। আবার প্রথম দিনে বৃষ্টি হচ্ছিল, তার জন্য গাড়ি করে দিয়েছেন। আবার বারাটাং যাবো, তারও গাড়ি, মানে সমস্ত ব্যাপারে উনি হেল্প করে দিয়েছেন, মানে আমাদের কোনো হেডেকই নিতে হয়। তাই আমরা এই ট্রিপটা খুবই রিল্যাক্সে করছি। আপনারাও যারা মানে চান বা মানে প্ল্যান করছেন, প্রবলেম হচ্ছে কিছু, আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে অমরদাকে ফোন করে নিতে পারেন। ওনার অর্পণ ট্রাভেল কোম্পানি রয়েছে, উনি এবং ওনার পার্টনার দুজনেই খুব ভালো মানুষ, যে কোনো ব্যাপারে আপনাদেরকে হেল্প করে দিতে পারবেন। আর তাছাড়া তো আমরা সমস্ত ইনফরমেশান প্রতিটা পদক্ষেপই আপনাদেরকে দিচ্ছি, সেখান থেকেও আপনারা প্ল্যান করে নিতে পারেন। তো এই ছিল আজকের মতো ইনফরমেশান। এখন আমরা যাচ্ছি ডিনার করতে, যেমনটা বললাম যে ওখানে আমরা ভালো খেয়েছি এবং খুবই কাছে, 1 কিলোমিটারের মধ্যে। তো চলুন ওখানেই যাওয়া যাক। এই হচ্ছে ফেমাস সি ফুড রেস্টুরেন্ট, যেরকম নাম সেরকমই তার নেচার, ভীষণ ফেমাস। এখানে এসে বুঝলাম, লাঞ্চেও যেরকম ভিড় ছিল, ডিনার করতেও কিন্তু প্রচুর মানুষজন এসেছেন এখানে। এবং তার সাথে বলে রাখি, ভেতরে গান বাজনা চলছে, ভীষণ জমজমাটি পরিবেশ।
হ্যাপি বার্থডে শ্রীহা। এই পুচকেটার বয়স আজকে 1 বছর কমপ্লিট হলো। এখানে খেতে এসে দেখলাম। কি দেখছো? ও তো বাংলাও বোঝে না। ক্যা দেখ রে ও? টিস্যু খাচ্ছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের প্রথম দুটো স্টার্টার চলে এসেছে। অলরেডি একটা আমরা খেয়েও ফেলেছি, এত খিদে পেয়েছিল। গোল্ডেন ফ্রাইড কর্ন আর একটা হচ্ছে সুইট ফ্রাই। তো ওই প্রনটা খুবই খুবই টেস্টি ছিল, আমাদের খুব ভালো লেগেছে খিদের মুখে। আর এটা আমরা দুজনে খাবো না, দাদারা টেস্ট করবে, করে বলছে কেমন। কেমন খেতে? ক্রাঞ্চি ব্যাপারটা আছে, ভালোই লাগছে খেতে। যেরকম থাইল্যান্ডে খেয়ে এসেছি সেরকমই সেরকমই টেস্ট পাচ্ছি। আমরা সবাই সি ফুড খেতে ভালোবাসি, আর রেস্টুরেন্টের নামও তাই ফেমাস সি ফুড রেস্টুরেন্ট। তাই আজকে আমরা ঠিক করেছিলাম এই সমস্তই খাবো। অনেক কিছু এসেছে, জীবনে প্রথমবার আমি লবস্টার ট্রাই করব। এটা হচ্ছে লবস্টার, তার সাথে এখানে রাইস আছে, এটা লবস্টারের মিটটা গ্রেভি করে দেওয়া হয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ, স্যালাড আছে, তার সাথে কুলচা, মানে এটা একটা পুরোটাই একটা আইটেম। তার সাথে ক্র্যাব আছে হিউজ, মানে বিশাল বড়, দেখলেই ভয় লাগবে। আর ক্র্যাব মিট ওখানে রয়েছে। আর এটা হচ্ছে গ্রিল ফিশ, এটাও কিন্তু অনেক বড়, তার সাথে এখানেও রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর স্যালাড রয়েছে। তো এগুলো দেখি কখন উদ্ধার করতে পারি, কতটা উদ্ধার করতে পারি। আমরা এত কিছু খেয়েছি এবং এত টেস্টি টেস্টি খাবার, তার জন্য জিজ্ঞাসা করলাম এখানে কি কি আর পাওয়া যায় সি ফুডের মধ্যে। এখানে দেখুন কত রকমের মাছ, যেগুলো আমরা হয়তো একটারও নাম জানি না। আর আমাদের ওখানে পাওয়াও যায় না। হ্যাঁ, আমরা এটারই কোনো একটা ভ্যারাইটি খেয়েছিলাম, কুকারি, বড় size এর। দুপুরবেলা ওটা খেয়েছিলাম। খুব ভালো লেগেছে আমাদের খেতে। আর এখনও যা খেয়েছি সেগুলোও ভালো, তার সাথে সাথে এই লবস্টারগুলো কি হিউজ দেখতে, মানে এবং কালারফুল দেখতে, দেখলেই মনে হবে মানে দেখে যায় এরকম একটা ব্যাপার। তার সাথে ওদিকে ক্র্যাব আছে, ক্র্যাবগুলো চলে চলে বেড়াচ্ছে, বাচ্চারা মজা পাচ্ছে ওটা দেখে। তো এই সমস্ত কিছু এবং এর থেকেও আরও বেশি কিছু এখানে এলে কিন্তু পেয়ে যাবেন অপশানে। প্রতিটা খাবারই খেতে খেতে মনে হচ্ছিল যে এটা কলকাতার কোনো একটা শেফের হাতের রান্না। জিদ্দা হচ্ছে এখানকার ওনার। জিদ্দাকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ সত্যি কলকাতার ওনার। জিদ্দারও বাড়ি কিন্তু মেদিনীপুরে, এবং এখানে সে সি ফুডটা একবার ট্রাই করবেন। কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে? আমাদের সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। আমরা কোনো সময় বন্ধ করি না, আফটার ওপেন আচ্ছা, টিল 11টা পর্যন্ত আমাদের খোলা থাকে। আপনি 7:30 থেকে সি ফুড পেয়ে যেতে পারেন। তাই? আমার এখানে আসলে সি ফুড যদি খাওয়ার ইচ্ছা হয় বা মিস করে গেছেন, সকাল 7:30টার সময় আসলেও সি ফুড পেয়ে যাবেন, বাহ, আর রাত্রি 11টার সময় আসলেও পেয়ে যাবেন। তার মধ্যে যে কোনো টাইমে আপনি আসতে পারেন খাবারের জন্য। আমার ফেমাস সি ফুড রেস্টুরেন্ট খোলা আছে সকাল 7টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। এবং দাদার মুখে শুনছিলাম যে মার্কেটের বেস্ট বেস্ট মাছগুলো দাদা কালেক্ট করে নিয়ে আসে আপনাদের জন্য। তো এখানে এলে, হ্যাভলকে এলে অবশ্যই এখানে ট্রাই করবেন, হাইলি রেকমেন্ড করছি আমরা। মার্কেটের যে সেরা মাছটাই আমরা নিয়ে আসি, এর জন্য আমাদের ফেমাসটা হয়েছে। মানে আমরা ফেমাস সি ফুডের এর জন্য যে মার্কেট থেকে যে বেস্ট মাছটা, মানে কোয়ালিটি থেকে বেস্ট আর মার্কেট থেকে যে বেস্ট মাছটা, সেটাই আমরা আনার চেষ্টা করি আর আনি। এর জন্য আমরা খুবই ফেমাস। আর নামটা কে দিয়েছে? নামটা এটা তো জাস্ট সি ফুডের ফেমাসের জন্য একটা নাম দিয়েছি, যে সি ফুড ফেমাস কোথায় যাবে, তো একটাই জায়গা সি ফুড ফেমাস। একদম একটাই কথা বলবো, appropriate। জয়সা নাম ওয়সা কাম। দারুণ, মুখে চওড়া হাসি সবার। খেয়ে তৃপ্তি। খালি সত্যিই মানে তাই। খাবারগুলোর কথা বললে আমার লবস্টারের কথা মনে হচ্ছে। লবস্টারটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, যদি না অ্যালার্জি থাকে তো। মানে হ্যাঁ, আমার মিস তো করে হ্যাঁ, গেছে। একটুখানি গ্রেভি দিয়েছি ওটা, গ্রেভিটা কি ভালো খেতে, বাবা আমার মুখে লেগে আছে। দারুণ খেতে বলো। দারুণ, দারুণ। মানে Seriously। চেটে চেটে আমি লাস্ট পর্যন্ত এসেছি, একটুকু কিছু বাদ আর রাখিনি। বাঙালি যেখানে যায় নিজেদের স্বাদ খুঁজেই নেয়, এটা হ্যাঁ। হচ্ছে কথা। লাভলি। এবার আমরা সোয়া 7টা খুঁজে নেবো আর কি, অনেক রাত হয়ে গেছে। এখন বাজে প্রায় 4:45 আর আমরা চলে এসেছি কালাপাত্থার বিচে সানরাইজ দেখতে, যেটা আমাদের রিসর্ট থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিচটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, অনেক লোকজন এসেছে। কালকে আমরা একদম নিজেদের মতন করে দেখেছিলাম, আজকে একটু এখানে ভাইবটা আলাদা, একটু জমজমাট ভাইব।
বিচটা দেখে বুঝতেই পারছেন আমরা যে দুদিন ধরে ঘুরছি হ্যাভলকে, রাধানগর বিচ বা আমাদের যেটা রিসর্টের সাথে রয়েছে বিজয়নগর বিচ, ওই বিচের তুলনায় কিন্তু এই কালাপাথর বিচটা অনেক বেশি ক্লিন, মানে কোথাও ওই নোংরা পড়ে নেই একটা টুকরো কোনো। ওখানে যেমন পাতা কালো কালো হয়ে, তারপর জলে কী সব ভাসছিল, এখানে জলটা মানে দারুণ পরিষ্কার, জলের রঙটাও হেভি সুন্দর, একটু অন্যরকম, হালকা একটা শেড রয়েছে, ব্যাপক লাগছে। তার উপরে পাথর পাথর দেওয়া রয়েছে তার জন্য অন্য রকমই বিউটি লাগছে, খুব ভালো লাগছে। এবার সানরাইজ হওয়া স্টার্ট হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে সানরাইজও হয়ে যাবে। 6টা বাজে, সূর্য একদম প্রায় মাথার উপর উঠে গেছে বললেই চলে, খুব রোদ এখন। এবং সূর্য ওঠার আগে যেটা বলছিলাম জলের কালারটা দারুণ লাগছে, যখন আলোটা পড়ছে না আরও সুন্দর লাগছে, বীজটা ব্যাপক দেখতে লাগছে। এই বীজটা ভালো লাগার আর একটা কারণ হচ্ছে এখানে বেশ বীজ ভাইবটা পাওয়া যাচ্ছে। একে তো ক্লিন বীজ, তার ওপরে দেখছি এখানে কিছু দোকান, মানে পুঁথির, তারপর ব্যাগ ট্যাগ আরও যেগুলো হয় বিচের ধারে, ডাব ফাব বিক্রি হচ্ছে, এবং এগুলো ভোরবেলা থেকে খুলে গেছে, মানে 5টা সাড়ে 5টা থেকে স্টার্ট হয়ে গেছে খোলা, এখনও খোলেনি, কিছু কিছু খুলেছে। একটু ডাব খেতে ইচ্ছা করছে, দেখি। কালকের থেকে কিন্তু আজকের ব্রেকফাস্টটা আমাদের অনেক বেশি ভালো লেগেছে। এবার কিছু ইনফরমেশন আপনাদের জন্য। প্রথম কথা আসে মোবাইল নেটওয়ার্ক, জিও এবং এয়ারটেল দুটোতেই কিন্তু আমি ভালো নেটওয়ার্ক পেয়েছি, এয়ারটেলটা অপেক্ষাকৃত বেটার পেয়েছি। এবার অনেকেই বলছিল যে ইউপিআই পেমেন্ট করা যাবে না, কিন্তু এখানে ইউপিআই পেমেন্ট হচ্ছে, কোনো অসুবিধা নেই। সমস্ত জায়গা, কিছু কিছু জায়গায় কার্ডও অ্যাকসেপ্টেড হচ্ছে। এখানে আপনারা স্কুটি বা বাইক নিয়েও ঘুরতে পারেন অথবা গাড়ি নিয়েও ঘুরতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। মোটামুটি যেগুলো ঘোরার জায়গা সমস্ত আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি সমস্ত রকম ইনফরমেশান আপনাদেরকে দিতে পেরেছি। যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। এখান থেকে আমরা যাব নীল আইল্যান্ড অর্থাৎ শহীদ দ্বীপে। আমাদের সকাল 9:25 ফেরি আছে, এবার এখান থেকে বেরোবো, প্রায় 8:30 বাজতে চললো। তো যাই হোক, এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন আমাদের আন্দামান সিরিজ।